আচ্ছা, তুই কখনো কাউকে ভালোবাসিস না কেন? আনাইজা উত্তর দিল না এই প্রশ্নের। সে কথা ঘুরিয়ে বলল, আমাদের আব্বু-আম্মুর একটা জিনিস লক্ষ্য করেছিস তুই? তাদের মধ্যে যত ঝামেলা বা তারা যেমনই হোক না কেন, তাদের দেওয়া শিক্ষা কিন্তু খারাপ ছিল না। আর তার জলজ্যান্ত প্রমাণ কিন্তু আমি নিজেই। আমি আজ কতগুলো বছর পরিবার, দেশ থেকে এত দূরে আছি। কিন্তু তবুও কোনো অন্যায় বা খারাপ কাজে লিপ্ত হইনি। আসলে এই পারিবারিক শিক্ষাটাই হয়তো প্রধান কারণ আমার ভালোবাসতে না পারার। ভালোবাসাটা খারাপ তা বলছি না, কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসাটা ঠিক না। বিয়ে না করে সর্বদা একজন পুরুষের সংস্পর্শে থাকাটা অন্যায়। বলা তো যায় না, আল্লাহর পরিকল্পনা হয়তো ভিন্ন। আব্বু আম্মুকে আমি বলেছিলাম যার সাথে বিয়ে দেবে তাকেই বিয়ে করব। তাই এখনো নিজের সিদ্ধান্তে অটুট আছি। এর একটা সুবিধাও আছে, এই যেমন ধর বাবা মা তন্ময়কে মেয়ের জামাই হিসেবে গ্রহণ না করলেও আমার এক চুল পরিমাণও কষ্ট হবে না। কিন্তু আমি যদি প্রেম করতাম বা ভালোবাসতাম তবে কিন্তু আমি মানতে পারতাম না। তখন আমি আমার দেওয়া ওয়াদা ভাঙতাম। কিন্তু আব্বু-আম্মু তো সবসময় বলতো, ওয়াদা দিয়ে ওয়াদা রাখাটা একজন মুসলমানের দায়িত্ব। তা না হলে সে মুসলিমের কাতারে পড়ে না। তবে কি কাউকে ভালোবেসে বিয়ে করা অন্যায়? ধুর বোকা, ভালোবাসা অন্যায়ের কিছু নয়। তবে কোনো একজনকে ভালোবাসতে শেখো এবং তাকে নিয়েই সারা জীবন বাঁচা উচিত। যদি কখনো কাউকে ভালোবাসিস তাহলে হারাম সম্পর্কে না জড়িয়ে তাকে যত দ্রুত সম্ভব হালাল সঙ্গী করে ফিরবি। এই বাটপাড়ির যুগে এসে তুই যাকে ভালোবাসিস তার থেকেও ভালোবাসা পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। সবাই নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পায় না। এই যেমন ধর আরিয়ান চৌধুরী, কি পাগলের মতোই না ভালোবাসে আমাকে সে। কিন্তু কই, আমি তো বাসি না। আবার তন্ময় খানকেই দেখ, বাবা মা মানলেও সে আমায় তো পাবে, তবে ভালোবাসা পাবে কিনা তার নিশ্চয়তা নেই। আনাইজার হাসির দিকে তাকিয়ে রইল ঈশান। বোনের কথার মানে সে বোঝে, তার মনের লুকোচুরি যে বোন টের পেয়েছে তাও বুঝেছে সে। তবে কিছু বলল না বোনের কথার বিপরীতে, সে শুধুই শুনল মনোযোগ দিয়ে। আনাইজা ফের বলে উঠল, আমি যেমন অসুস্থ একটা পরিবেশে বেড়ে উঠেছি, তার থেকে তোকে সবসময় দূরে রেখেছি। আমি আমার জীবনে যা যা ক্ষেত্রে কষ্ট অনুভব করছি, সেই ক্ষেত্রে তোর জীবনে আমি সুখ এনে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না কতটা কি পেরেছি, কিন্তু আমি চেষ্টা সর্বোচ্চটা দিয়ে করেছি। আর যাই করিস আব্বুর মতন হোস না কখনো। তোকে আমি আব্বুর বিপরীত বানাতে চেয়েছি, একজন সুন্দর মনের মানুষ, যে নারীকে সম্মান করে ভালোবেসে নারীর মতামতকে প্রাধান্য দেয়, যার মধ্যে একজন ব্যক্তিত্ববান পুরুষের সকল গুণাবলী আছে, এমন একজন মানুষ বানাতে চেয়েছি। আব্বু হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, দেরিতে হলেও। তবে আমি তোকে শুরু থেকে ভালো মানুষের ন্যায় গড়তে চেয়েছি। আব্বুর রক্ত তো, তাই তোকে একটু বেশি আগলে রেখেছি। একটু থামে আনাইজা, হাঁপিয়ে উঠেছে এত কথা বলতে গিয়ে। দীর্ঘদিনের জমানো কথা আজ এক নিমেষেই বলেছে সে। ভেতরে ভেতরে শক্তি লেগেছে এতে তার। মেয়ে মানুষ হলো ফুলের মতন, আর পুরুষ মানুষ হলো মালি। যে মালি ফুলের যত যত্ন নেয় সেই ফুল তত সুন্দর হয়, তার বাগানের সৌন্দর্য বাড়ায়। বুঝলি? নাক টিপে হেসে উঠল আনাইজা। বুঝলাম আপা। কেমন আছো মিস তেজি রানী? হসপিটালে নিজের কর্মে ব্যস্ত সময় পার করছিল আনাইজা। তখনই হুট করে তার ফোন বেজে উঠল। রিসিভ করতে ওপাশ থেকে তন্ময়ের কণ্ঠস্বর ভেসে এলো। আজ ২ দিন পর সে ফোন করেছে। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এখন তো আমার ভালো থাকারই দিন। শোনো। জি। আজ তোমাদের বাড়িতে যাচ্ছি। কাল তোমার বাবার সাথে আমার বাবার কথা হয়েছে। উনি কি বললেন? বলেনি কিছু, তবে আজ বলবে হয়তো। খুব কষ্টে সরাসরি বসে আলাপ আলোচনা করার সিদ্ধান্ত নিতে রাজি হয়েছে। একটু পর বের হবো, তাই ভাবলাম তোমাকে জানাই। ও আচ্ছা রাখি, আমি একটু ব্যস্ত আছি। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল আনাইজা। এদিকে হুট করে এমন আচরণে কিছুটা খারাপ লাগলো তন্ময়ের। তবে সেদিকে খেয়াল দিল না সে। তাড়াতাড়ি তৈরি হয়ে মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে আনাইজাদের বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, তুমি ওদের আসার অনুমতি কেন দিলে? আনাইজা তো এখানে নেই। ও কোথায় আছে তাও জানি না। তাহলে এসবের আয়োজন, আতিথেয়তার কারণ কি? এশা বলল কথাটি। কারণ আমার মনে হচ্ছে তারা আনাইজার খবর জানে, ওকে চেনে। তা না হলে হুট করে সম্বন্ধ নিয়ে আসবে কোথা থেকে? তাই আমি তাদের আসতে বলেছি। ভূঁইয়া বাড়ির, মানে আনাইজার মা বাবা যে বাড়িতে থাকেন। ড্রয়িং রুমে আজ বাড়তি মানুষের সমাগম, তবে সেই বাড়ির ছেলে মেয়ে কেউই এখানে উপস্থিত নেই। তন্ময় তার বাবা মাকে নিয়ে আনাইজাদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। ঈশা বেগম অতি চমৎকারভাবে তাদের আপ্যায়ন করে চলেছে। তার পাশেই বসে আছে জাবেদ ভূঁইয়া। তো বলুন, কি বলতে আপনাদের হঠাৎ আমার বাড়িতে আসতে হলো? জাবেদ সাহেবের তেড়া কথার বিপরীতে তন্ময় ঠোঁট কামড়ে হাসল। মনে মনে ভাবল, মেয়ে একদম বাপের তেজ পেয়েছে। তবে মুখে ভদ্রতার সাথে বলল, আঙ্কেল আমি আনাইজাকে ভালোবাসি। তো বাসো, তোমাকে বাধা কে দিয়েছে? জাবেদ সাহেবের এমন দায়সারা কথায় তন্ময়ের বাবা মা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। দেখুন ভাই সাব, আনাইজা মা আপনাদের সাথে থাকে না বহু বছর ধরে, তা আমরা জানি। এমনকি আনাইজার অতীত ঘটে যাওয়া সবকিছুই আমরা জানি, এবং বর্তমানেও তার সাথে সাক্ষ্য হয় রোজ।
আমার ছেলে তন্ময় আপনার মেয়েকে ভালোবাসে এবং সেটা কয়েকদিন ধরে নয়, বরং সেই ৬ বছর ধরে। তবে আনাইজা বরাবরই এসবে মাথা ঘামায়নি। আর আমার ছেলে হতাশ হয়নি কখনো। তাই আজ আমরা আপনার বাড়ির দ্বারপ্রান্তে। মানে? মানে আমি যতটুকু জানি আনাইজা আপনাকে কথা দিয়ে বাড়ি ছেড়েছিল। সে বিয়ে করলে আপনাদের মতেই বিয়ে করবে। আর তাই সে নিজের কথায় সর্বদা অটল থেকেছে, আজও আছে। এতটুকু শুনে জাবেদ সাহেবের মেয়ের প্রতি মনে মনে ভীষণ গর্ব হলো। তবে কিছু বলল না মুখে। তন্ময়ের বাবা তোফায়েল খান এবার বললেন, তবে তন্ময় তাকে ভালোবাসে এটা হয়তো সে উপলব্ধি করতে পারত। তাই হাজারবার প্রত্যাখ্যানের পর আজ এত বছর পর এক টুকরো আশা দেয়। আর সেটা হলো যদি আপনি রাজি থাকেন তবেই সে তন্ময়কে বিয়ে করবে। তাছাড়া সে কোনো রকম সম্পর্কে জড়াতে ইচ্ছুক নয়। এখন ছেলের বাবা হিসেবে আমি আজ আপনার কাছে নিজের ছেলের ভালোবাসার মানুষটাকে চাইতে এসেছি। আমার কোনো মেয়ে নেই। একটা মেয়ের বড্ড অভাব বোধ করি মাঝে মাঝে। আপনি যদি অনুমতি দেন তো আমরা আনাইজাকে আমাদের বাড়ির বউ নয়, মেয়ে করে নিয়ে যেতে চাই। জাবেদ সাহেব মন দিয়ে তার কথাগুলো শুনলেন। তারপর স্ত্রীর দিকে তাকালেন, তার কি মত জানার উদ্দেশ্যে। এশা বেগম ইশারায় সময় নিতে বললেন, আমার মেয়ে এখন কোথায়? তার হঠাৎ বলা কথায় এশা বাদে বাকি সবাই অবাক হয়ে থাকেন। এমন প্রশ্ন কেউ আশা করেনি। কারণ তন্ময় এটা জানতো না যে আনাইজা বাবা মার সঙ্গে একেবারেই বিচ্ছিন্ন। তুরস্কে আছে, এমবিবিএস শেষ করে হৃদরোগের ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে। তোমার কাছে ওর নাম্বার আছে? জাবেদ সাহেবের দ্বিতীয় প্রশ্নে তন্ময় যেন বিস্ময় ঠেকাতে পারল না। সে অবাক কণ্ঠে বলে উঠল, আপনাদের সাথে তার কোনো যোগাযোগ নেই? না, আজ ৬ বছরেরও বেশি তাকে আমরা দেখি না, তার কণ্ঠ শুনি না। এমনকি সে কোথায় আছে তাও জানি না। শুধু এতটুকু জানি সে বেঁচে আছে। কথাটুকু বলতে বলতে এশা কান্নায় ভেঙে পড়েন। তন্ময়ের মা উর্মিলা খান উঠে গিয়ে তার পাশে বসেন। তাকে শান্ত করার চেষ্টা চালায়। তবে তাকে থামানো মুশকিল হয়ে পড়ে। সে কেঁদেই যাচ্ছেন। আহা, কি শুরু করলে বলো তো আনাইজার আম্মু? জাবেদ বলে উঠল, আপনি দেখতে চান আনাইজাকে? তন্ময়ের কথায় এশা আর জাবেদ সাহেব দুজনেরই চোখ চিকচিক করে উঠল মেয়েকে দেখার আশায়। বড্ড লোভীর মতো বলল, তুমি দেখাতে পারবে? কই দেখাও তো দেখি। আচ্ছা, একটু অপেক্ষা করুন। তন্ময় ফোন বার করে ভিডিও কল লাগায়। সে কল দেবে এটা কেউই আশা করেনি। সকলে ভেবেছিল ছবি দেখাবে হয়তো। আনাইজা প্রথমবার কলটা রিসিভ করে না। দ্বিতীয়বার দেয়। তখন সে রিসিভ করে, তাও তাড়াহুড়ো করে। তার কিছু দরকারি কাজ ছিল। আর সেগুলোতে সে এতই মশগুল ছিল যে কে কল দিয়েছে, ভিডিও না অডিও তাও খেয়াল করেনি। কানে ইয়ারবাড থাকায় ফোন সামনে রেখেই কথা বলা শুরু করে। আর সে যে এমনটাই করবে তা বোধহয় তন্ময় ধারণা করেছিল। আসসালামু আলাইকুম। কে? তন্ময় বলছিলাম। দেখুন তন্ময় ভাই, আমি এখন হসপিটালে আছি। আপনি জানেন নিশ্চয়ই এখানে কত কাজ থাকে। তাই বারবার কল দেবেন না। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমার অনেক কাজ আছে। জানি আমি, তবে তোমাকে একটা সারপ্রাইজ দিতে ফোন করলাম। আনাইজা সারপ্রাইজ শব্দটা শুনে মাথা তোলে। ব্যস্ততার সাথে এক পলক ফোনের স্ক্রিনে তাকালো। তাকিয়ে সে চমকে উঠল। তার বাবা মা তার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। হঠাৎ বাবা মায়ের মুখোমুখি হয়ে তার কি প্রতিক্রিয়া করা উচিত তা যেন সে একেবারেই ভুলে বসলো। সে খট করে ফোনটা কেটে বুকের ভেতর চেপে ধরল। জোরে জোরে শ্বাস নিয়ে ভেতরকার অস্থিরতা দমানোর চেষ্টা চালালো। তবে তা আরো বাড়ল। বুকের ভেতর শব্দ করে হৃৎপিণ্ড লাফাতে শুরু করেছে। পাগলের মতন অনুভূতি হচ্ছে। শেষে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ডুকরে কেঁদে উঠল। সেই ছলছল চোখ জোড়া সে বহু বছর ধরে সরাসরি দেখেনি। আজ হঠাৎ এমন হওয়ায় কষ্টগুলো দলা পাকিয়ে বের হতে চাইছে। আনাইজা দৌড়ে ওয়াশরুমে চলে যায়। টানা আধ ঘন্টা ওয়াশরুমের দরজা লক করে সেখানে কেঁদেছে সে। তার চোখ মুখের অবস্থা ভয়ঙ্কর। তাকে এক নজর দেখেই যে কেউ বলে দেবে তার উপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে। কান্নার দরুন চোখগুলো ফুলে গেছে। চোখের সাদা অংশে রক্তিম বর্ণ হয়ে আছে। নাকের ডগা আর গালগুলোতে লালিমা ছড়িয়ে পড়েছে। সে শান্ত পায়ে হেঁটে হেঁটে সাহেরাজের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। আস্তে করে নক করে। ভেতরে সাহেরাজ নিজের কাজে মগ্ন ছিল। নক করার শব্দে কাজ থেকে মনোযোগ সরে যায়। দরজার দিকে তাকিয়ে ভেতরে আসতে বলে। তার অনুমতি পেয়ে আনাইজা ভেতরে প্রবেশ করে। সাহেরাজ কপালে স্লাইড করতে করতে তাকে ভালো করে পর্যবেক্ষণ করে। মনে মনে বিড়বিড় করে বলে, আপদটা আবার এখানে কেন? আবার কি ঝামেলা করবে কে জানে। আনাইজা তখন দৃষ্টি নত করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তাকে চুপ করে থাকতে দেখে সাহেরাজ বলে, আমার মুখের সামনে দাঁড়িয়ে থাকতে এসেছেন মিস হাসার? আপনার হবু পতি জানতে পারলে তো হার্ট অ্যাটাক করে মরবে। তার ঠাট্টার সুরের কথা আনাইজা কানে তুলল না। সে নম্রতা বজায় রেখে বলল, ডক্টর মির্জা, আমার একটু ছুটি লাগবে। কেন? হবু পতির সঙ্গে ডেটে যাবেন নাকি? তার এই কথার প্রসঙ্গে আনাইজা ঠোঁট কামড়ে ধরে মাথা তুলে তাকায়। তার বিধ্বস্ত চেহারা দেখে সাহেরাজ বিস্মিত হয়ে যায়। সে চেয়ার ছেড়ে উঠে আস্তে আস্তে প্রশ্ন করে, কি হয়েছে? এমন লাগছে কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? হাসার, অ্যান্সার মি। আপনি আমাকে যতটা বাজে মেয়ে ভাবেন
আমি তেমন মেয়ে নয় ডক্টর মির্জা। আমার একটু দরকার ছিল। আর এই মুহূর্তে এত ফর্মালিটি করে ছুটি নেওয়ার মতন অবস্থায় আমি নেই। তাই আপনার কাছে এসেছিলাম। কথাগুলো বলতে গিয়ে কান্না আটকাতে পারল না আনাইজা। নীরবে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করলো আবারও। সাইরাজ কিছুই বলল না। উতলা হতেও দেখা গেল না তাকে। সে শুধু নীরবে আনাইজাকে অবলোকন করল। ওকে, কান্না বন্ধ করো আগে। মেয়েদের ফ্যাচ ফ্যাচ করে কান্না করার স্বভাবটা একদম বিরক্তিকর। যাই হোক, তুমি যাও, আমি বাকিটা দেখে নেব। আর কেউ যদি আটকায় আমাকে কল দিও। আনাইজা চুপচাপ বের হয়ে নিজের ডেস্কে গিয়ে ব্যাগ গুছিয়ে নেয়। আয়েশাকে বলে হসপিটাল থেকে বের হয়ে যায়। তবে সে বাড়িতে না গিয়ে সমুদ্রের পাড়ে চলে যায়। যখনই তার মন খারাপ হয় সে ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে একা একা। আজও তার ব্যতিক্রম হয়নি। আনাইজা গাড়ি সাইড করে সমুদ্রের পাড়ে ভেজা মাটির ওপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। আকাশের দিকে তাকিয়ে দুহাত মেলে দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নেয়। চিৎকার করে বলে ওঠে, এই আকাশ, সমুদ্র, শুনছো তোমরা? আজ আমি পৃথিবীর সুন্দর দুই জোড়া চোখের দর্শন করে এসেছি, কিন্তু আমি সেই চোখের জমা কষ্টের ভার সইতে পারছি না। নিজেকে মনে মনে অপরাধী মনে হচ্ছে। কেন বলো তো? আমি তো ভালো মেয়ে হওয়ার গুরু দায়িত্ব পালন করে যাচ্ছি। তাতেও কেন খারাপ মেয়ে মনে হচ্ছে আজ নিজেকে? শব্দ করে কেঁদে উঠল আনাইজা। কান্নার ফলে তার শরীরও দুলে উঠেছে। সে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ল। হাঁটুতে মাথার ডান পাশটা ঠেকিয়ে বাঁদিকে তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে। তার থেকে কিছুটা দূরে একজন নীরবে তাকে দেখছিল। এতক্ষণ তার সকল পাগলামির সাক্ষী হয়ে রয়ে গেল সে। সুন্দর দিনের সূচনা খুব শীঘ্রই তোমার জীবনে ঘটবে চেরি লেডি। আর কিছুটা সময় অপেক্ষা করো, তারপর দাবার দান পাল্টে যাবে। রাত প্রায় 10টার কাছাকাছি আনাইজা ফোন বেজে উঠল। এই নিয়ে 9বার হয়তো ফোনটা বেজে উঠল। তন্ময়ের এই ঘন ঘন কল তার কাছে বিরক্তি লাগছে। সে ভেবে পায় না এই মানুষটা এতটা ছ্যাঁচড়া স্বভাবের কিভাবে হয়। যখন দেখছে কল ধরছি না, তার মানে আমি ইচ্ছুক নই কথা বলতে, তাও কল করেই যাচ্ছে। অসহ্য। আচ্ছা, আমার এখনই তাকে এমন বিরক্ত লাগছে, বিয়ে হলে তখন? তাকে বিয়ে করা কি ঠিক হবে আমার? আর ভাবতে পারল না সে। তার কাছে সবকিছু সেই মুহূর্তে অসহ্য লাগতে শুরু করলো। সে মাথা চেপে ধরে বসে রইল। বিয়ে জিনিসটা এত জটিল কেন আল্লাহ? ফোনটা আবার বেজে ওঠায় আনাইজা রাগ চেপে রিসিভ করলো। যখনই মুখ খুলবে তার আগেই তন্ময়ের উচ্ছ্বাসিত কণ্ঠ শুনে চুপ হয়ে গেল এবং খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। আনাইজা, শুনছো? তোমার বাবা রাজি হয়ে গেছে আমাদের বিয়ের জন্য। উনি এও বলেছেন খুব শীঘ্রই তিনি আমার বিয়েটা দিতে চান, এই মাসের মধ্যেই। কিন্তু তন্ময় ভাই, আমি যে আপনাকে বলেছি আমি এখন বিয়ে করব না। আমার ট্রেনিং শুরুই হলো কিছুদিন আগে। এখন বিয়ের জন্য দীর্ঘদিনের ছুটি নিয়ে আমি আমার পড়ালেখা ধ্বংস করতে ইচ্ছুক না। আনাইজা, তুমি এসব কি বলছো? তুমি কেন বুঝতে চাইছো না এখন তোমার একা থাকাটা রিস্ক? আমি মানিয়ে নিতে জানি। আর মধ্য কথা, আমি আপনার প্রেসারে পড়ে রাজি হয়েছিলাম আমাদের বাসায় যাওয়ার ব্যাপারে। কিন্তু আমি তো আগেই জানিয়েছিলাম আমি এখন না, আরো কিছু মাস পর এসব নিয়ে ভাববো। তোমার কি একটু খারাপ লাগে না সবসময় এভাবে ফিরিয়ে দিতে? না, লাগে না। কারণ আমি যদি এখন সবার ইমোশনকে গুরুত্ব দিতে শুরু করি তাহলে তো আমাকে প্রেম সম্বোধন পাঠশালা খুলতে হবে, তাই না? তুমি কি চাইছো তবে? আব্বু যেহেতু রাজি, আমি আগেও বলেছি সে যাকে বলবে তাকেই বিয়ে করব। তবে কখন করব সেটা আমার ব্যাপার। তাই আমি আপাতত সরি, বিয়ে করতে পারছি না। আব্বুকে জানিয়ে দেবেন দয়া করে। বিয়ে করতে পারবে না এখন? না। তাহলে এঙ্গেজমেন্ট করে রাখি সকলের মতামত নিয়ে। তাতে তো আপত্তি নেই তোমার? আনাইজা কি বলবে ভেবে পেল না। তাকে চুপ করে থাকতে দেখে তন্ময় কিছু বলল না। তাকে ভাবার সময় দিল। কিছুক্ষণ পর বলল, তো কি ভাবলে? সবাইকে এঙ্গেজমেন্ট করে রাখার কথা বলবো? পরে না হয় কিছু মাস পর বিয়ে? ওকে, বাট আমি বাংলাদেশে যেতে পারবো না। এঙ্গেজমেন্ট হবে তুরস্কে। এটা কেমন কথা আনাইজা? তোমার বাবা মাকে ছাড়া এঙ্গেজমেন্ট কিভাবে? কি তোমার মাথা ঠিক আছে? জি, একদম ঠিক আছে। তাই বলছি এঙ্গেজমেন্ট হলে এখানেই হবে। তাছাড়া যখন বিয়ে করব তখন তো তাদের ওখানে গিয়েই করব, তাদের মন মতন। তন্ময়ের মাথা গরম হয়ে যায়। মেয়েটা চাইছেটা কি? বিয়েটা হলে তবেই শান্তি পাবো। তা না হলে মেয়েটা আমাকে জ্বালিয়ে মারবে। এক এক সময় এক এক চিন্তা মাথায় আসে আর আমাকে এভাবে নাকে দড়ি দিয়ে ঘোরায়। ফালতু লোক। এত আদিক্ষেতার কি আছে বাপু, বুঝি না। ভালোবাসা একদম উতলে পড়ে। আমাকে কোনো ছেলে এভাবে বললে আমি বিয়ে করা তো দূর, তার ছায়াও মারাতাম না। আর ওই ব্যাটাকে এত অপমান হেনস্থা করি তারপরও পিছু ছাড়ে না। ব্যাটা কি চালের ভাত খায় আল্লাহ জানে। শরীর তো নয় গন্ডারের চামড়া, কোনো কথাই গায়ে লাগে না। আচ্ছা, এই যে এত বছর ধরে এত অপমান এত হেনস্থা করলাম, তার উপর আজও বিয়ে নিয়ে কম তামাশা করলাম না। এখন ব্যাটা যদি আমাকে বিয়ে করে এসবের প্রতিশোধ নেয় তখন? হে আল্লাহ, আসলেই তো ভেবে দেখিনি। এত ভালো মানুষের কারণ তাহলে এটাই, বিয়ে করে তারপর প্রতিশোধ তুলবে। আব্বু বলেছে আমাকে তুরস্কে যেতে। রুমে প্রবেশ করতে করতে কথাটা বলল ঈশান। মানে তুই তো তুরস্কেই আছিস? কিন্তু সেটা তো আর আব্বু আম্মু জানে না, তাই আমাকে কিছুক্ষণ আগে কল করে জানালো এই শুক্রবার তোদের এঙ্গেজমেন্ট। আর এই শুক্রবার? ঈশানের কথা শেষ হওয়ার আগেই আতঙ্কিত হয়ে বলল আনাইজা।
হ্যাঁ, এই সামনের শুক্রবার এনগেজমেন্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে সকলে মিলে। আর যেহেতু আব্বু-আম্মুর ভিসা নেই, তাই তারা তো চাইলেও আসতে পারবে না। এজন্য আমাকে এখানে আসতে বলেছে। তোর ভিসা আছে জানলো কিভাবে? আমাদের পেট থেকে তারা হয়নি, তাদের পেট থেকে আমরা হয়েছি, বুঝলি? তাই যতই লুকাই না কেন, সবই বুঝে ফেলে। ওহ, তার মানে এনগেজমেন্টটা হচ্ছে? হ্যাঁ, কেন কোনো সমস্যা? দেখ আপি, যদি তোর মন না মানে তাহলে এখানেই থেমে যা। কারণ বিয়ে সারা জীবনের ব্যাপার, নিজেকে জোর করিস না। শান্ত মাথায় ভেবে সিদ্ধান্ত নে। আমি আছি তোর সাথে। দরকার পড়লে আমি না করে দিচ্ছি। না, দরকার নেই এসবের। আমার মতেই হচ্ছে সব, তুই চিন্তা করিস না। অন্যমনস্ক হয়ে কথাগুলো বলে উঠল আনাইজা। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে আসে রুম থেকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আনাইজা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম মামুনি, কেমন আছো? ভালো। আসলে স্যার, আমি একটা কথা বলতে আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ বলো। আসলে এই শুক্রবারে আমাদের এনগেজমেন্ট। আর যেহেতু এখানেই হচ্ছে, তাই আমি চাইছিলাম আপনি আমার পরিবার সহ আসুন। আপনি তো আমার বাবার মতোই আমাকে এতদিন কেয়ার করে এসেছেন, তাই আমি আমার বিশেষ দিনে আপনার উপস্থিতি আশা করছিলাম। সত্যি বলছো? শাহরিয়ার সাহেবের কণ্ঠে অবাকতার রেশ পেল আনাইজা। সে হালকা হেসে বলল, জি স্যার, আপনাকে মিথ্যে কেন বলবো? আসলে হুট করেই সব হয়ে গেছে, তাই আমি এখন কাউকে জানাতে চাই না। বলতে পারেন একান্তই নিজেদের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে। ছেলেটা কে মামুনি? ডক্টর তন্ময় খান। নামটা বলেই দীর্ঘশ্বাস ফেলল আনাইজা। অপর প্রান্ত থেকে শাহরিয়ার সাহেব চিন্তিত সুরে বলল, আচ্ছা, আমি অবশ্যই আসবো। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমায় মামনি। ধন্যবাদ। আজ শুক্রবার, সেই বিশেষ দিনটি দেখতে দেখতে এসেই গেল। সকাল থেকে আনাইজা বাসায় অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। নিজের একমাত্র বড় বোনের এঙ্গেজমেন্টে কোনো রকম কমতি যাতে না হয়, সেই চেষ্টায় গত 2 দিন ধরে লেগে আছে ঈশান। এত এত কাজ একা একা করাটা আসলেই কষ্টের। সম্পূর্ণ বাড়ি বাঙালি ধরন অনুযায়ী সাজানো হয়েছে। বাড়ির বাইরে লাইটিং করা হয়েছে, আর ভেতরের দিকে কাঁচা ফুল দিয়ে সাজানো হচ্ছে। সারা বাড়ি ফুলের গন্ধে মোমো করছে। তবে এত সব আয়োজন যাকে ঘিরে, তার এসবে কোনো মন নেই। নিজের রুমের ছোট্ট তেরেসে বসে আছে আনাইজা। দৃষ্টি তার হাতে নিবন্ধ। সেখানে এক মনে চেয়ে চেয়ে দেখছে। মেহেন্দি পরা হয়নি বেশ কিছু বছর ধরে। আজ অনেকদিন পর সে মেহেদি পড়েছে। পড়েছে বললে ভুল হবে, আয়েশা আর ঈশান ধরে বেঁধে পরিয়েছে। পার্লার থেকে লোক আনা হয়েছিল, একজন বাঙালি মেহেন্দি আর্টিস্ট। সে খুব সুন্দর করে 2 হাত ভরে মেহেদি পরিয়ে দিয়েছে। রাতে ওভাবে ঘুমিয়েছিল মেহেন্দি নিয়েই। সকালে ঘুম ভাঙার পর প্রথমে নজর পড়ে হাতে। বেশ গাঢ় রং এসেছে। সেই থেকে বারবার হাতের দিকেই দেখে যাচ্ছে সে। তার মনে হঠাৎই একটা কথা খেয়াল এলো। সে খুব আগে শুনেছিল মেহেদিতে রং যত গাঢ় হবে বর নাকি তত ভালোবাসে। তবে সে এটা কখনোই মানত না, কারণ তার আম্মুর হাতের মেহেন্দির রং তার চেয়েও গাঢ় আসতো। তবে তার স্বামী তো তাকে অনেক ভালোবাসা তো দূর, ভালোবাসতো কিনা তাতেও সন্দেহ আছে। এসব দেখেই সে এইসব কথা একদমই বিশ্বাস করতো না। আজ নিজের গাঢ় রং দেখে আম্মুর কথা স্মরণ হলো। কিরে, এখানে বসে চা গিললে হবে? নাস্তা নিয়ে এসেছি, আয় রুমে। তারপর পার্লার থেকে লোক আসবে সাজাতে। এত ঢং করে সাজার কি আছে বুঝি না। কে দেখবে? আমরাই তো। কিন্তু তোরা যা শুরু করেছিস, মনে হচ্ছে আজই আমাকে বিদায় করে দিবি। যত সব নাটক। চেঁচিয়ে কথাগুলো বলে রুমে চলে যায় সে। এই মেয়ের মুড 24 ঘন্টায় বিগড়ে থাকে কেন, মাবুদই জানে। দুপুর প্রায় 2টার কাছাকাছি সময়। তন্ময়দের আসার সময় প্রায় হয়ে এলো। আয়েশা দ্রুত পায়ে আনাইজার রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে সরাসরি আয়নায় চোখ পড়ল। সেখানে ফুটে উঠেছে নত্য একটা মিষ্টি মুখশ্রী। আনাইজাকে সাজানো প্রায় শেষ। তার মাথায় দোপাট্টা সেট করে দিচ্ছিল পার্লারের মেয়েটি। আর আনাইজা লক্ষ্মী মেয়ের মতো মাথা নিচু করে বসে রয়েছে। আয়েশা পেছন থেকে এগিয়ে আসার তালে তালে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল প্রাণপ্রিয় বান্ধবীকে। ধবধবে ফর্সা গায়ে অফ হোয়াইট রঙের শাড়িতে মোড়ানো, যার মধ্যে হালকা গোল্ডেন আভা রয়েছে। শাড়ির গায়ে ঘন ঘন সূক্ষ্ম জড়ি, সিকোয়েন্স এবং মুক্তোর ঘন কাজ করা হয়েছে। কাজগুলো মূলত সোনালী এবং সিলভারের টোনের মিশ্রণে তৈরি, যা আলো পড়লে দারুণ চিকচিক করে উঠছে। ব্লাউজের শাড়ির সঙ্গে মিলিয়ে একই ধরনের সোনালী জড়ি ও সিকোয়েন্স এমব্রয়ডারি করা হয়েছে। হাতের প্রান্তে ঘন কাজের বর্ডার, যেখানে সূক্ষ্ম মুক্ত ও পাথরের ছোঁয়া আছে। হাতে পড়ে রয়েছে একাধিক হোয়াইট স্টোনের চুড়ি, গলায় সোনার চকার নেকলেস, কানে ঝুমকো, মাথায় অফ হোয়াইট রঙের দোপাট্টা। সব মিলিয়ে তাকে জীবন্ত পুতুলের মতো লাগছে। আয়েশা বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ। সামনে এগিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। আনাইজা শান্ত দৃষ্টি ফেলল তার দিকে। আমি কি ঠিক করছি আয়েশা? হঠাৎই আনাইজার করা প্রশ্নে ভড়কে যায় আয়েশা। তবে পরক্ষণেই হাসি ফুটিয়ে বলল, একদম। তুই দেখে নিস, তুই বিবাহিত জীবনে অনেক সুখী হবি। তোর আব্বু আম্মুর মতন কিছুই তোর জীবনে ঘটবে না। তোর বিয়ে নিয়ে সম্পূর্ণ ধারণাই পাল্টে যাবে। শুধু শান্ত হ আর আল্লাহর ওপর ভরসা রাখ। আনাইজা মাথা নেড়ে চুপ করে যায়। আয়েশা আহ্লাদি হয়ে বলে উঠল,
তোকে পুতুলের মতো লাগছে এই রঙে, এই সাজে। আমি ছেলে হলে তোকে অন্য কারো হাতে দিতামই না, আমি তোকে বিয়ে করে নিতাম। আনাইজা তার কথায় হাসে, মাথায় আলতো করে মেরে বলে, মানুষ শুনলে তোকে ইয়ে ভাববে, লোক ভাবলে আমার বইই গেছে। আর তাইমির সরকার, তুই বেশি কথা বলিস, বউ মানুষ, চুপ থাক। বউ নয় আমি। শাহরিয়ার সাহেব স্ত্রী ও মেয়েকে নিয়ে উপস্থিত হন। ঈশান খাবার পেয়ে নিজ রুম থেকে তড়িঘড়ি করে বের হয়ে আসে আপ্যায়নের উদ্দেশ্যে। তবে এসেই প্রথমে ইরিশার দিকে তাকিয়ে ধাক্কা খায়। আজ সে পুরো দমে বাঙালি সাজে সজ্জিত হয়েছে, তাও প্রথমবার। টি শার্ট টপের পরিবর্তে সুন্দর একটি আনারকলি পরেছে, তাকে দেখতে অন্যরকম লাগছে। ঈশান ঠোঁট কামড়ে ধরে হাসে, এগিয়ে এসে কুশল বিনিময় করে তাদের সাথে। আনাইজা মামনি কোথায়? দেখছি না যে। আসলে আপনি নিজের রুমে আছে, সমস্যা নেই, আমার সাথে আসুন, আমি নিয়ে যাচ্ছি। তুমি বরং বাবা, ইরিশা আর ওর আম্মুকে নিয়ে যাও, ওরা দেখা করে আসুক। আচ্ছা আঙ্কেল, আপনি বসুন। ঈশান তাদের দুজনকে নিয়ে অগ্রসর হয় আনাইজার রুমের দিকে। তা বাবা, কবে এলে? শুনেছিলাম তুমি নাকি বাংলাদেশে চলে গিয়েছিলে, আবার কি বোনের এঙ্গেজমেন্টের জন্য এলে? আন্টি, বাংলাদেশে ফিরে গিয়েছিলাম, তবে কিছুদিন আগে এখানে একটি ইমার্জেন্সি কাজ পড়ে গেল, তাই ছুটে আসতে হয়েছে। এর মধ্যে আপুর এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেল, তাই রয়ে গিয়েছিলাম। ঈশান কথাগুলো ইরিশার দিকে তাকিয়ে দুষ্টুমির ছলে খোঁচা মেরে কথাটা বলল। এদিকে তাকে খোঁচা মেরে যে কথাগুলো বলেছে তা বুঝতে পেরে ইরিশা লজ্জা পেল। যাক, ভালো করেছো। তা তোমার আব্বু আম্মু আসবে না এঙ্গেজমেন্টের দিনও? কথাটা উনি ব্যঙ্গ করে বললেন, যা ঈশান বেশ বুঝতে পারল। সে তার মুখের দিকে তাকিয়ে থতমত সুরে বলল, আব্বু আম্মুর ভিসা নিয়ে সমস্যা থাকায় আসতে পারবে না, আর আপুরও এই মুহূর্তে বাংলাদেশে যাওয়া সম্ভব নয়, তাই। ও, ওই যে সামনেরটা আপি রুম, আপনারা যান। কথাটুকু শেষ করে ঈশান গটগট করে চলে যায়। ঈশান যে তার মায়ের কথায় রেগে গেছে তা ভালো করেই উপলব্ধি করতে পেরেছে ইরিশা, তাই তারও মনটা খারাপ হয়ে গেল। আরে আনাইজা নাকি? বাহ, বলতে হবে তোমার সৌন্দর্যের তুলনা হয় না। এই রূপ দিয়ে ভালো ভালো মানুষেরও মাথা নষ্ট করা ব্যাপার না তোমার জন্য। তবে দেখতে সুন্দর হলেই কি সব সুন্দর হয়? শেষ কথাটা যেন হতাশা নিয়ে বললেন। আনাইজা তার শেষের কথা আর মাথামুন্ডু কিছুই বুঝল না। সে ভুরু কুঞ্চিত করে বলল, কিছু বললেন? ইরিশা মাকে আটকে দেয়, নতুন করে কিছু বলার আগেই এগিয়ে গিয়ে চাপটে ধরে আনাইজাকে। আপু, তোমাকে সত্যি অনেক অনেক সুন্দর লাগছে। আনাইজার হাত দুটো ধরে ফিসফিস করে বলল, তুমি সত্যিই তন্ময় নামের ওনাকে বিয়ে করবে আপু? হ্যাঁ। তোমার ওকে ভালো লাগেনি? না তেমন নয়, বিব্রত হয়ে পড়ে ইরিশা। আরও কিছুক্ষণ এমন কথাবার্তা চলে তাদের মাঝে। এর মধ্যে আর ঈশানের টিফিনটাও খুঁজে পেল না ইরিশা। তন্ময়রা এলো প্রায় ৩টার কাছাকাছি সময়। এসেই তারা প্রথমে আংটি পরানোর সিদ্ধান্ত নিল। আজ তন্ময়ও অফ হোয়াইট পাঞ্জাবি পরেছে, আনাইজার সাথে মিল রেখে। সকলে ড্রয়িং রুমে বসে আছে। তখনই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আয়েশা আর ইরিশার সঙ্গে নেমে এলো আনাইজা। তন্ময়ের হৃদয় থমকালো, ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে রইল আনাইজার দিকে। আনাইজার দৃষ্টি ফ্লোরে নিবন্ধ, তাকে এনে বসানো হলো তন্ময়ের বিপরীতে। তন্ময়ের আব্বু আম্মু তার খুব প্রশংসা করলো। পাশেই মির্জা পরিবারের সকলে বসে আছে। সকলের মুখে হাসি হাসি ভাব থাকলেও হাসি নেই তিনজনের মুখে, আনাইজা, ইরিশা আর শাহরিয়ার সাহেবের। এদিকে ইরিন শারমিন মির্জা, শাহরাজের আম্মু, তিনি বড্ড খুশি। তার খুশি যেন তার চোখে মুখে উপচে পড়ছে। আয়েশা ভুরু কুঁচকে ভদ্রমহিলার কার্যকলাপ দেখে গেল। তার আনন্দ যেন আজ সবার চেয়ে বেশি একটু। ইরিশা নিজের ফোন বার করে তার আর আনাইজা তোলা ছবিটা ফেসবুকে স্টোরি দেয়, তবে সকলকে হাইড করে দেয় কেবলমাত্র একজনকে রেখে। আনাইজা আর তন্ময়কে পাশাপাশি বসানো হয়েছে খানিকটা দূরত্ব রেখে। চারপাশে সকলে আনাইজাকে হাত বাড়িয়ে দিতে বলছে আংটি পরানোর জন্য, কিন্তু আনাইজার শাড়ির কোনা শক্ত করে ধরে আছে। সে চুপচাপ বসে আছে সকলের কথা অগ্রাহ্য করে। ঈশান বোনের পাশে এসে বসলো। আনাইজার এক হাত সযত্নে নিজের দু হাতের মুঠোয় নিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আপু হাতটা দে, সবাই কি ভাবছে, হাত দে, কিচ্ছু হবে না, বিয়ে তো হচ্ছে না, এটা শুধুই আংটি বদল হচ্ছে। আর যদি বিয়ে হওয়ার পরও তোর মনে হয় তন্ময় খারাপ, চলে আসবি, তোর ছোট ভাই আছে তোর সাপোর্টে সব সময়। এখন হাতটা বাড়া। আনাইজা মাথা তুলে একবার ভাইয়ের দিকে তাকিয়ে আস্তে আস্তে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দেয়। তন্ময়ের মুখে মুহূর্তে হাসি ফোটে। সে হাসি মুখে আংটিটা পরাতে উদ্বুদ্ধ হলে তখনই আনাইজার ফোন বেজে ওঠে। সকলে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে ফোনের দিকে তাকায়। আনাইজা সকলকে উদ্দেশ্য করে বলে, কিছু মনে না করলে আমি কলটা ধরি, হসপিটাল থেকে কল এসেছে। হসপিটালের কথা শুনে তন্ময় তাড়া দিয়ে বলল, জলদি তুলে দেখো। আনাইজা ফোন কানে নেয়, তারপর ওপাশ থেকে কিছু শোনা গেল না, কিন্তু যা বলল তাতে আনাইজা উত্তেজিত হয়, বসা থেকে উঠে দাঁড়ায়। তার দেখা দেখি সকলে উঠে দাঁড়ায়। কি হয়েছে? প্রশ্ন করে উঠলেন তোফায়েল সাহেব। আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। কিন্তু আজ তো তুমি লিভ নিয়েছিলে, তন্ময় বলল। হ্যাঁ, কিন্তু এখন একটা দরকারে না গেলেই নয়।
প্লিজ আপনারা ভুল বুঝবেন না, আমার যাওয়াটা সত্যিই গুরুত্বপূর্ণ। আনাইজা অস্থিরতা উত্তেজিত হওয়া বলে দিচ্ছে তার কথার সত্যতা ঠিক কতখানি, তাই কেউ আর সাহস করল না আটকানোর। তবে আমি চাই এঙ্গেজমেন্টটা শেষ করে যেতে, এই বলে সে তন্ময়কে দ্রুত হাত দিতে বলে। তন্ময় সহ সকলে খুশি হয়ে যায় তার সিদ্ধান্তে। তন্ময়ও খুশি মনে হাত বাড়িয়ে দেয়। হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আনাইজা আংটিটা পরিয়ে দেয়। তারপর নিজের হাত এগিয়ে দিয়ে দ্রুত পরাতে বলে। তন্ময় দ্রুত করতে গিয়ে দেরি করে ফেলেছিল আরও। আনাইজা ব্যতিব্যস্ত হয়ে তার হাত থেকে আংটিটা নিয়ে নিজেই নিজের হাতের অনামিকা আঙুলে পরে নেয়। তারপর হাত উঁচু করে সকলকে দেখানোর উদ্দেশ্যে এদিক ওদিক হাত নিয়ে বলে ওঠে, শেষ, তাহলে এবার আমি যাই। সরি ফর দ্যাট, আমি তাহলে আসি। বলেই আর দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে গাড়ির চাবি নিয়ে নেমে এলো। দ্রুত গতিতে পা চালিয়ে বেরিয়ে গেল। সকলে শুধু তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজব মেয়ে, একদম ধিঙ্গি মেয়ে, তাই তো মা বাবার সঙ্গে থাকতে পারেনি। এদিক ওদিক করা যাদের স্বভাব, তাদের না আছে মান সম্মান, না আছে বিবেক জ্ঞান। ছি। ইরিন বলল কথাটি। হসপিটালে কি সে একাই একটা ডাক্তার? আর কোনো ডাক্তার নেই? তাকেই কেন এত বড় একটা অনুষ্ঠান ছেড়ে যেতে হবে? মানে সে এত বড় ডাক্তার হয়ে গেছে যে হসপিটাল কর্তৃপক্ষে তাকে ছাড়া চলছে না, এজন্য এঙ্গেজমেন্ট থেকে তুলে নিয়ে গেল? ইরিন আস্তে করে নিজে নিজেই কথাগুলো বলল। তবে তার পাশে থাকা শাহরিয়ার সাহেব তা স্পষ্ট শুনতে পেলেন, তাই তিনি হিসিয়ে বলল, মাথাটা গেছে তোমার ইরিন? এসব কি কথাবার্তা? অন্য একটা মেয়ের সম্পর্কে এসব বলতে তোমার একবারও নিজের মেয়ের কথা মনে আসে না? ও একজন ডাক্তার, ডাক্তারদের নানা রকম বাধ্যকতা থাকে, হসপিটাল থেকে ডাকলে যেতেই হয় ছুটে, এটাই তাদের দায়িত্ব। ওর কাছে নিজের এঙ্গেজমেন্টের থেকে একটা মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই সে বাহানা না দিয়ে ছুটে গেছে। আর এখানে কেউই জানে না ওর এঙ্গেজমেন্ট আজ, তাই একটা মানুষকে নিয়ে সমালোচনা করার আগে ভেবে দেখবে আসলে সে সেই সমালোচনা ডিজার্ভ করে কিনা। ওর মতো দায়িত্বশীল ডাক্তার আছে বলেই সাধারণ মানুষ যখন তখন চিকিৎসা পাচ্ছে। শাহরিয়ার সাহেবের কথায় ইরিন মির্জার মুখে আধার নেমে এলো। সে মুখ বেঁকিয়ে উঠে পড়ে। তো আজ আমরা আসি তাহলে ঈশান? সে কি এখনই চলে যাবেন? হ্যাঁ, যে জন্য এসেছিলাম সে কাজ তো শেষ, আর যার থাকার কথা সেই নেই, আমরা আর থেকে কি করব? বিদ্রূপের সহিত সে কথাটা বলে আশেপাশের মানুষের দিকে তাকালো। তন্ময়ের মা বাবাও বেশ অপমান বোধ করলেন তার কথায়। তন্ময় কিছু বলতে চাইল, তবে তার আগে ঈশান চিবিয়ে চিবিয়ে বলল, আন্টি, হসপিটালে কেউ জানে না আপের এঙ্গেজমেন্টের কথা, তাই কোনো জরুরি থাকায় হয়তো ছুটিটা বাতিল করে দিয়েছে। এখন আমার আপি চাইলে ওনাদের না করে এখানে বসে বসে মজা করতে পারতো, তবে ওর বিবেক তা করতে ওকে বাধা দিয়েছে, আর সেই দায়বদ্ধতা থেকেই সে হসপিটালে গিয়েছে। তার কথায় আয়েশা সহ শাহরিয়ার সাহেব ও ইরিশা খুশি হয়, তবে তন্ময়ের বাবা মায়ের মুখখানা তখনও ভার হয়ে আছে। আধা ঘন্টার মধ্যে তারা সকলেই চলে যায়। তন্ময় ও তার পরিবার নিয়ে চলে যায়। যাওয়ার আগে ঈশানের সাথে কথা বলে হাসি মুখেই বিদায় নেয় সে। হসপিটালের পার্কিং এরিয়ার দিকে গাড়ি পার্ক করে আনাইজা দ্রুত পায়ে বের হয়। তাড়াতাড়ি করে দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে পা বাড়ালে পেছন থেকে কেউ একজন তার কবজি চেপে ধরে। আনাইজা পা যুগল শক্ত হয়ে যায়। সে ঝটপট পেছনে ফিরে দেখে শাহরাজ রেয়াজ মির্জা দাঁড়িয়ে আছে। সে তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নেয়। কণ্ঠে তীব্র জেদ খাটিয়ে বলে, সমস্যা কি? একা মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে? শাট আপ, থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেবো, অসভ্য মেয়ে। আর এটা কি পরে এসেছো? এটা হসপিটাল, কোনো তামাশার জায়গা নয়। শাহরাজ আবারও বলল, মানুষকে দেখাতে চাও আজ তোমার এঙ্গেজমেন্ট ছিল, তুমি সেখান থেকে ছুটে চলে এসেছো কারণ তুমি তো দায়িত্বশীল ডাক্তার, তাই না? এসব ন্যাকামি ঢং অন্য কোথাও দেখাবে, আমার সামনে নয়। মাথার ওড়না গয়না সব খোলো, আর এই মাস্কটা পরে সোজা 302-এ চলে যাবে। নিজের কথা শেষ করে শাহরাজ সামনের দিকে অগ্রসর হয়, তবে তার পা থেমে যায় আনাইজার কণ্ঠ শুনে। আমি এখানে লোক দেখাতে আসিনি ডক্টর মির্জা, আমি আসলেই দায়িত্বশীল, আর ওই বাচ্চাটার জন্যই এসেছি। ওই বাচ্চা মেয়েটার উপর আমার দায়িত্ব 1000 গুণ বেশি, তাই তার অপারেশনের কথা শুনে আমি দিক বেদিক ভুলে তাড়াতাড়ি ছুটে এসেছি। ওইসব রং ঢং পাল্টানোর সময়টুকু নেইনি। এখন এটাকে আপনার ন্যাকামো মনে হলে আমার কিছু করার নেই, কারণ আপনার ভাবনা সবসময় নিকৃষ্ট। এটা আমার চেয়ে ভালো কে জানে। কথা শেষ করে আনাইজা গাড়ির দরজা খুলে দোপাট্টাটা ছুঁড়ে মারে। একে একে সব গয়না খুলে মাস্কটা পরে নেয়। এইসব কার্যকলাপ শাহরাজ দাঁড়িয়ে দেখল। আনাইজা গাড়ি লক করে শাহরাজকে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু ঠিক তখনই শাহরাজ বলে উঠল, নিকৃষ্টের সঠিক উদাহরণ তুমি জানো না, বাট প্রমিস, তুমি এখন থেকে নিকৃষ্ট শাহরাজ রেয়াজ মির্জাকে প্রতি পদে পদে উপলব্ধি করবে। মিস হাসার, আমি এসেছি তো তোমার জীবন ধ্বংস করতে, আর তার প্রমাণ আজ তুমি আবারও পাবে কিছুক্ষণ পরই। শাহরাজ বাঁকা হেসে হাঁটা দেয়, তবে আনাইজা তাড়াতাড়ি করে হেঁটে তাকে ওভারটেক করে চলে যায়। যাওয়ার আগে আবার তাদের একে অপরের দৃষ্টি মিলিত হয়। একজন চেয়েছিল ঘৃণা ভরা দৃষ্টিতে, অপরজন শান্ত হয়ে। এই ডল, আমি এসে গেছি। তুমি এসেছো ডক্টর? তুমি জানো আমি সেই কখন থেকে তোমার অপেক্ষায় ছিলাম। সবাই বলছিল তুমি আসবে না, বাট আমি তো জানি তুমি আসবে। তুমি কখনোই আমাকে মিথ্যে বলতে পারো না, আমি তা জানি। 8 বছরের একটা বাচ্চা মেয়ে, নাম স্নেফা, গত সপ্তাহে বুকে ব্যথা নিয়ে এখানে ভর্তি হয়। আজ তার হার্টে অপারেশন করা হবে। আনাইজার উদ্দেশ্যে কথাগুলো বলল।
তার প্রতি বাচ্চা মেয়েটার বিশ্বাস দেখে আনাইজার নিজেরই মনের মধ্যে প্রশান্তি বয়ে গেল। সে কাছে এসে বাচ্চাটার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তোমার এত বিশ্বাস আমার উপর? হ্যাঁ, কারণ তুমি তো ভালো বলো, আর ভালো মানুষ কখনো মিথ্যে বলে না। বাচ্চাটা উঠে বসে, ছোট হাত দিয়ে আনাইজাকে হঠাৎ করে জড়িয়ে ধরে। আনাইজাও তাকে বুকের মধ্যে মিশিয়ে নেয়। বাচ্চাটা বুকে মুখ লুকিয়ে রেখেই বলল, ডক্টর, আম্মা সেই সকাল থেকে কান্না করছে অপারেশনের কথা শুনে। আমি কান্না করতে বারণ করেছি, তাও শুনে নাই। আমি তো ভালো হয়ে যাব বলো। তুমি তো আমাকে বলেছো এই অপারেশনের পর আমি আবার আগের মতন সুস্থ হয়ে যাব। আমি আম্মাকে সেটা বললাম, কিন্তু আম্মা তাও কাঁদে। তুমি আম্মাকে একটু বকে দাও তো। তুমি বললে আম্মা ঠিক শুনবে। আমি বললে শুনবে কেন? কারণ তুমি অনেক সুইট আর অনেক আদর করে কথা বলো। তুমি বললে আম্মাও কান্না করা অফ করে দেবে। আচ্ছা, বলবো। ডক্টর, হ্যাঁ ডল, আমি বাঁচবো তো? হঠাৎ এমন প্রশ্নে আনাইজা অবাক হয়, তবে মুখে কিছু বলে না। স্নেফা আবার বলল, আমার কিছু হবে না তো বলো? আমি আবার আম্মু ড্যাডের সঙ্গে আমাদের বাসায় ফিরে যেতে পারবো তো বলো? আমি কতদিন ধরে বাসায় যাই না, আমার ফ্রেন্ডদের সাথে খেলি না। এখানে আমার কোনো ফ্রেন্ড নেই, শুধু তুমি আছো। কিন্তু তুমি তো সবসময় থাকো না। আনাইজা বাচ্চাটাকে কি বলবে ভেবে পেল না। সে আরো শক্ত করে আঁকড়ে ধরলো। পেছন থেকে শাহেরাজ এতক্ষণ যাবৎ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলো। তার পেছনে স্নেফার মা বাবা দাঁড়িয়ে। ভদ্রমহিলা মুখে হাত দিয়ে কান্না আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশ থেকে তার স্বামী তাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। কিচ্ছু হবে না সোনা, আল্লাহ তোমাকে ঠিক সুস্থ করে দেবে। আমাদের সবার দোয়া আছে, তুমি আবার আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ তো আমার না আসার বাহানা দিচ্ছিলে, এখন তো আমি এসে গেছি। এবার যাবে তো অপারেশন রুমে? হ্যাঁ, যাবো। একটা কথা বলি চুপি চুপি? ওকে, বলো তাহলে। বাচ্চাটা ফিসফিস করে বলল, এতক্ষণ আমার একা একা ভয় করছিল, কিন্তু তুমি এসে গেছো, এখন আমার আর ভয় করবে না। কারণ আমার ফ্রেন্ড তো আমার সাথেই যাবে। আচ্ছা ডাক্তার, অপারেশন রুমে গিয়ে তুমি আবার চলে যাবে না তো? আমি কিন্তু ভয় পাবো তাহলে। আমি চোখ খুলে তোমাকে দেখবো আমার পাশে। আনাইজা স্নেফার কপালে চুমু খেয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি তোমার জ্ঞান ফেরার আগে পর্যন্ত তোমার সাথেই থাকবো। তোমাকে ছেড়ে একটুও নড়বো না। তুমি চোখ খুলে আমাকে তোমার পাশেই পাবে। আনাইজা বাচ্চাটাকে কোলে তুলে নেয়। তারপর পেছনে ঘুরে সকলকে দেখে কিছুটা চমকে ওঠে। সে টের পর্যন্ত পায়নি তার পেছনে এতজন ছিল, তবে নিজেকে স্বাভাবিক করে তুলে মুহূর্তে। তারপর মা বাবার কাছে নিয়ে গিয়ে স্নেফাকে তাদের কোলে দেয়। ভদ্রমহিলা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দেয়। বাবাও মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আনাইজা কোল থেকে নিয়ে শাহেরাজের সামনে গিয়ে বলে, চলুন তবে। বাচ্চাটাকে আমার কাছে দাও, তুমি শাড়ি পরে আছো, পরে যাবে। আনাইজা কথা না বাড়িয়ে দিয়ে দেয়। শাহেরাজ স্নেফাকে কোলে নিয়ে কথা বলতে বলতে হাঁটা ধরে। তার পেছন পেছন আনাইজা। আচ্ছা, তোমরা কি বউ জামাই? তোমাদের জামা কাপড় ম্যাচিং ম্যাচিং। আর ডক্টর আজকে সেজে এসেছে কেন? না, আমরা দুজনেই ডাক্তার। আর তোমার ডাক্তার তো বাইরে ছিল একটা অনুষ্ঠানে, তোমার কথা শুনে এখানে এসেছে, তাই ওভাবে সেজে এসেছে। শাহেরাজ বলল, ও আচ্ছা। জানো ডক্টর, তোমাকে আমার ভালো লাগে। আমি বড় হয়ে তোমার মতো দেখতে একটা ছেলেকে বিয়ে করব। শাহেরাজ আর আনাইজা এত কিছুর মাঝেও তার কথা শুনে হেসে দেয়। শাহেরাজ বলল, আমার মতো কেন? তুমি অনেক হ্যান্ডসাম আর অনেক লম্বা। তোমার সব সুন্দর। আমি ডাক্তার হলে কবেই তোমাকে বিয়ে করে ফেলতাম। তার কথা শুনে আনাইজা চোখ বড় বড় করে তার দিকে তাকালো। সে পুরো অবাক, এইটুকু বাচ্চার মুখে এসব শুনে। তবে শাহেরাজ আবারও মুচকি হাসলো তার কথায়। শাহেরাজ আর আনাইজা পাশাপাশি হাঁটছিল। স্নেফার শেষের কথায় হঠাৎই দুজন একে অপরের দিকে আর চোখে চায়। আর তখনই দুজনের চোখাচোখি হয়ে যায়। আনাইজা চোখ সরিয়ে নেয়। স্নেফাকে নিয়ে ওটিতে ঢোকানো হলো। দীর্ঘ সময় ধরে অপারেশন চলল। প্রায় সন্ধ্যার সময় অপারেশন শেষে সকলে বের হয়ে এলো। তখন সময় আনুমানিক 7টা। আনাইজা বের হয়ে এলো শাহেরাজের অনেক পরে, অন্য একজন ডক্টরের সাথে কথা বলতে বলতে। আচ্ছা স্যার, স্নেফার অপারেশন ডেট তো আরো 2 দিন পরে ছিল, তাহলে হঠাৎ করে এমন 2 দিন এগিয়ে আনা হলো কেন, জানেন আপনি? হ্যাঁ, ডক্টর শাহেরাজ কাল পরশু কিছু বিশেষ দরকারি কাজে দেশের বাইরে যাবেন, তাই ডেট এগিয়ে আনা হয়েছে। কথাটা বলে উনি চলে যান। আনাইজা সেখানে দাঁড়িয়ে যায়, ভাবতে থাকে কিছু একটা। হঠাৎই চোখগুলো বড় বড় হয়ে যায় তার। সে বিড়বিড় করে বলে ওঠে, তার মানে আমার এঙ্গেজমেন্ট নষ্ট করার জন্যই উনি এমনটা করেছেন? কারণ তিনি জানতেন স্নেফা আমার অনেকটা প্রিয়, তাই তার কথা শুনে আমি ছুটে আসবো এও তিনি জানতেন। ছি, শুধুমাত্র আমায় হেনস্থা করার জন্য এতটা নিচে নামবেন শাহেরাজ রেয়াজ মির্জা আপনি? সে রেগে রেগে নিজের সঙ্গে কথাগুলো বলল। আনাইজা অপারেশন শেষে হসপিটাল থেকে বের হয়ে যায়। তার গায়ে এখনো সেই সুন্দর শাড়িটি জড়ানো, তবে দুপুরের মতন পরিপাটি ভাবটা একদমই নেই। এখন অনেকটা এলোমেলো হয়ে আছে। অন্ধকার নেমে এসেছে শহর জুড়ে। ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত শহরের অলিগলি। হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছিল আনাইজার গাড়ি। কিন্তু যখনই গাড়িটি নির্জন পাহাড়ি রাস্তার দিকে এগোলো, তার কিছুক্ষণ পরই আরেকটি গাড়ি হঠাৎ করে তার সামনে চলে এলো। গাড়িটি চিনতে আনাইজার সময় লাগলো না। শাহেরাজ রেয়াজ মির্জার হঠাৎ আগমনে আনাইজা কিছুটা হকচকিয়ে যায়। তবে তাকে আরও অবাক করে দিয়ে শাহেরাজ নিজের গাড়ি দ্বারা আনাইজার গাড়িকে সামনের দিকে অগ্রসর হওয়ার পথ বন্ধ করে দিল।
আনাইজা জোরে ব্রেক কষে, কিন্তু সময় মতো গাড়ি থামাতে সক্ষম হলে সে কপালে আঘাত পেল। শাহেরাজ আর সে আড়াআড়িভাবে অবস্থান করছে নিজ নিজ গাড়িতে। শাহেরাজ নিজের গাড়িটা সামান্য পিছিয়ে আনাইজার গাড়ির মুখোমুখি হয়। আনাইজা নীরবে দেখল এতক্ষণ। তার রাগের মাত্রা বাড়ল। হঠাৎ এমন করার কারণ সে খুঁজে পেল না। তাই রাগে হিসহিসিয়ে সে শাহেরাজের গাড়ির সামনের অংশে ধাক্কা দিয়ে কিছুটা পেছনে ঠেলে দেয়। আনাইজা দ্বিতীয়বারও একই কাজ করল, তবে এবার সফল হলো না সে। শাহেরাজের ঠোঁটের কোণে তির্যক হাসি ফুটল। সে ধাক্কা দেওয়ার আগেই নিজের গাড়ি পিছিয়ে নেয়। দুজন একে অপরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। শাহেরাজ এবার দাঁতে দাঁত চেপে জোরে ধাক্কা দিয়ে বসলো আনাইজার গাড়িকে। আনাইজার গাড়ি ভারসাম্য রাখতে না পেরে বেঁকে যায়। রাস্তার পাশে উঁচু পাথরের এক অংশে বাড়ি খায় তার গাড়ি। জানালার কাঁচ ভেঙে যায়, সঙ্গে গাড়ির সামনের বাঁ দিকের মিরারও। আনাইজার কপালে এক অংশে ঢুকে পড়ে কাঁচের কিছু অংশ। সেখান থেকে ফিটকিরি দিয়ে রক্ত বার হতে শুরু করে। গাড়ি পাথরের সাথে ধাক্কা লেগে সোজা হতেই পুনরায় বাড়ি খায় কপালের সামনের অংশে। আনাইজা ধীরে ধীরে হাত নিয়ে যায় কপালের কাটা অংশে। হাত কপালে স্পর্শ করতেই তরল কিছুর অস্তিত্ব অনুভব করে সে। হাত সামনে আনার সঙ্গে সঙ্গে সে আঁতকে ওঠে। চোখ চলে যায় লুকিং মিররের দিকে। তার মাথার বাঁ দিক সহ সম্পূর্ণ মুখ জুড়ে রক্তের স্রোতের মতন বেয়ে চলেছে। আনাইজা ভয়ে হাউ হাউ করে কেঁদে ওঠে। শাহেরাজ নিজের জায়গা থেকে সবটা পাষাণের মতন দেখলো। আনাইজা কোনো মতে গাড়ি থেকে বের হয়ে এলো। তাকে বের হতে দেখে শাহেরাজও বের হয়ে এলো। তবে শাহেরাজের মুখে সামান্য অনুতাপও দেখল না। উল্টো তার চাহনি ছিল ধারালো। ভুরু জোড়া টান টান করে দাঁতের সঙ্গে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। রাগ মিশ্রিত গম্ভীর নিষ্ঠুর মুখশ্রী দেখে আনাইজা নিজের ধৈর্য হারালো। রাগের মাত্রা বেড়ে গেল বহুগুণ। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এই অবস্থায় তেড়ে গেল তার সামনে। তার কলার চেপে ধরল শক্ত করে। কিছু বলবে তার আগে মাথাটা চক্কর দিয়ে উঠল। তবে সে আজ ছাড় দিতে নারাজ। তাই নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করে গেল। আপনি একটা অমানুষ। আপনার মধ্যে মনুষ্যত্বর এত অভাব কেন বলুন তো? আমি আপনার কি ক্ষতি করেছি? খুন করতে দেখে ফেলেছি আর সেটার ভিডিও করে এনে বয়ে বেড়াচ্ছি বলে এত কিছু? তবে নিন, শেষ করে দিলাম এইসব। বলেই শার্টের কলার ছেড়ে হাত থেকে ফোনটা জোরে রাস্তায় ছুঁড়ে ফেলে। সঙ্গে সঙ্গে ভেঙে যায় ফোনটা। শাহেরাজ শুধু এক পলক সেদিকে তাকিয়ে আবারও দৃষ্টি ছুড়ল আনাইজার মুখের দিকে। নিন, শেষ। আর কোনো কিছু নেই আমার কাছে। আমাকে মুক্তি দিন। আর আমার জীবনে আপনার মতন পশুর ছায়াও চাই না। আমি সুন্দরভাবে বাঁচতে চাই, বাঁচতে দিন। কান্না করতে করতে এলোমেলো কণ্ঠে চিৎকার করে বলল সে। শাহেরাজ কিছু বলল না, এবারও চুপ করে দেখল। আচ্ছা, এত মানুষ মরে, আপনি মরতে পারেন না? চোখ মুছে তার দিকে এগিয়ে এসে কথাটুকু বলল আনাইজা। তবে এবার শাহেরাজ চুপ রইল না। শকুনের থাবার মতন আনাইজার চুলগুলো মুঠো করে তার দিকে টেনে ধরল। আনাইজা চুল টান লাগায় ব্যথায় আহ করে চিৎকার করলো। তার থেকে দ্বিগুণ তেজ নিয়ে চিৎকার করে শাহেরাজ বলল, আমার মরার দোয়া করিস? আমার? আরে, আমি মরলে তোর আশেপাশে যেসব নেকড়ে আছে সেগুলো তোকে ছিঁড়ে খাবে, তোর অস্তিত্ব ধ্বংস করে দেবে আমি শাহেরাজ রেয়াজ মির্জা না থাকলে। আনাইজা চুলের মুঠো তখনও শক্ত করে চেপে আছে শাহেরাজ। আনাইজা ছাড়ানোর জন্য তাকে কিল ঘুষি দিয়ে যাচ্ছে, তবে তার সঙ্গে পেরে উঠছে না। আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত পড়া আরও বাড়তে লাগলো। সেদিকে খেয়াল হতেই শাহেরাজ তাকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। তোর কাছে আসার আগে আমি নিজেকে কত বোঝাই, কতই না নিজের সঙ্গে নিজে প্রতিজ্ঞা করি যে তোকে আঘাত তো দূরে থাক, আমার স্পর্শ যেন তোর শরীরে না পড়ে, কিন্তু তুই তুই প্রতিবারই নিজের সর্বনাশ নিজেই ডেকে আনিস আঞ্জু। তার হঠাৎ এমন অদ্ভুত সম্বোধনে আনাইজা ব্যথা ভুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে অতিরিক্ত আঘাত ও রক্তপাত হওয়ায় চোখ আর খুলতে পারল না। সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নেয়, কিন্তু শাহেরাজ দৌড়ে এসে আগলে নেয়। আনাইজা, আনাইজা, এই মেয়ে, চোখ খোলো। আশার চোখ খোলো। তাকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়ি ছুটতে থাকে সর্বোচ্চ গতিসীমায়। হ্যালো ঈশান, আনাইজার কোনো খবর পেলি? আয়েশা বলল। রাত তখন 2টো কি 3টে। আনাইজার সন্ধ্যায় হসপিটাল থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে জানায় সে বের হবে একটু পরেই। কিন্তু রাত 10টা পার হওয়ার পরও যখন আনাইজা বাড়ি ফিরল না, তখন তারা ঈশান আর আয়েশা চিন্তায় পড়ে গেল। কলের উপর কল করে চলল, তবে ফোন বন্ধ দেখালো। হসপিটালে কল করা হলো, সেখান থেকে জানা গেল সে সন্ধ্যায় বের হয়ে গিয়েছে। সেসব শুনে আয়েশা আর ঈশান দুশ্চিন্তা বেড়ে গেল। ঈশান বাড়ি থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল বোনকে খুঁজতে। পথে তন্ময়কে সব জানালো। তার কথা শুনে তন্ময় ছুটে এলো পাগলের মতন। দুজনে সেই 10টার পর থেকে খোঁজ করেই চলেছে, তবে হতাশ। আনাইজার কোনো চিহ্নও খুঁজে পাওয়া যাচ্ছে না। তন্ময় আর ঈশান ক্লান্ত শরীরে সিটের সাথে গা এলিয়ে বসে আছে। কোনো জায়গা বাদ রাখেনি তারা। যেখানে যেখানে আনাইজা যেতে পারে সব জায়গায় খুঁজেছে। ঈশান নিজের কান্নাগুলো আর আটকে রাখতে পারছে না। তার চারপাশ কেমন শূন্য শূন্য লাগছে। ভেতরটা হাহাকার করে উঠছে। তার মনে হচ্ছে কান্নারা তার গলা টিপে ধরে আছে, বের হতে না পারায়। প্লিজ আপি, ফিরে আয়। আমি তোর অভাব সহ্য করতে পারছি না। আমাকে একা করে দিয়ে যাস না। দোয়া কর, আরও একবার আমার জীবনে ফিরে আয়। খোদা, ওই একটা মানুষের উপর তোমার এত কিসের রাগ? তাকেই কেন সব কষ্ট তুমি উজাড় করে দাও? আমার বোনটাকে ফিরিয়ে দাও তুমি আল্লাহ। অপরদিকে তার পাশে বসা তন্ময় একটার পর একটা কল করে যাচ্ছে এদিক সেদিক।
শুধু একটা খোঁজ পাওয়ার আশায়। চোখে বারবার কাটার মতন কিছু একটা বাজছে। হয়তো কান্না আটকানোর জন্য এমন হচ্ছে। ফোনের দিকে তাকাতেও পারছে না। বারবার হাত দিয়ে চোখ ডলছে আর কল করছে। কিন্তু এখনো কোনো খবর পাচ্ছে না। হতাশ হয়ে সে ফোনটা সাইডে রেখে চোখ মুখ ঢেকে সিটের সঙ্গে গা এলিয়ে দেয়। বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে এত কিছুর পর যখন ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার সময় এলো তখনই বুঝি হারিয়ে ফেলেছে। হারানোর ভয় কি মারাত্মকভাবে তাকে আঁকড়ে ধরেছে। হঠাৎই নিস্তব্ধ গাড়ির ভেতরে তন্ময়ের ফোনটা শব্দ করে বেজে উঠল। ফলে দুজন নড়ে চড়ে উঠে বসলো দ্রুত। তন্ময় কলটা রিসিভ করে কানে নিতেই অপর পাশ থেকে সন্তুষ্টিজনক কিছু শুনলো হয়তো, যার বিপরীতে তন্ময় বলে উঠল, ধন্যবাদ তোমাকে, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, রাখছি। কি হলো, কোনো খোঁজ পেলে? ঝটপট প্রশ্ন করে বসলো ঈশান। গাড়ি স্টার্ট দিতে দিতে তন্ময় উত্তর দিল, হ্যাঁ, তোমার আপুর লাস্ট লোকেশন জানা গেছে। কি হলো, কথা বলছিস না কেন? কোনো খোঁজ পেলি? আয়েশা জিজ্ঞাসা করলো। আপির লাস্ট লোকেশনটা একটা পাহাড়ি রাস্তায় দেখাচ্ছিল। আমি আর তন্ময় ভাইয়া এসে দেখি সেখানে আপু নেই। শুধু কতগুলো কাচের ভাঙা টুকরো পড়ে আছে। হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটে গেছে জায়গাটায়। ফোনের অপর পাশ থেকে কোনো মতে কথাগুলো বলা শেষ করলো ঈশান। তার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে এতটুকু কথা বলতে তার কতটা কষ্ট হচ্ছে। গলার স্বর কেমন অস্বাভাবিক লাগছে। আয়েশা কথাগুলো শুনে দেওয়ালের সঙ্গে চেপে নির্বোধের মতন দাঁড়িয়ে রইল। কান থেকে ফোনটা নামিয়ে দেখলো ফোনটা কেটে গেছে। ফোনটা বুকে চেপে মনে মনে বলল, আল্লাহ, তুমি আর নতুন কোনো বিপদ দিও না। এই ছোট ছেলেটার কাছ থেকে আর তার বোনটাকে কেড়ে নিও না। ও তো সইতে পারবে না। আল্লাহ, আপনি ওকে সুস্থভাবে ফিরিয়ে দিন। ভোর 4টায় ঈশান আর তন্ময় বাড়ি ফিরে আসে। দুজনেই বেশ ক্লান্ত। শরীরে জড়ানো শার্টটা একদম ভিজে লেপ্টে রয়েছে দুজনের। আনাইজার বাড়ি থেকে কিছুটা দূরে এসে গাড়ি থামালো ঈশান। নেমে পড়ল সেখান থেকে। তন্ময়ের সাথে কথা শেষ করে সামনে ঘুরতেই তার দৃষ্টি পড়ে কালো রঙের একটা গাড়ির দিকে। গাড়িটা চিনতে তার সময় লাগলো না। আপি বলে চিৎকার দিয়ে ছুটে গেল বাড়ির সামনে। ঈশানের প্রতিক্রিয়া দেখে তন্ময়ও গাড়ি থেকে নেমে একই দৃশ্য দেখল। সেও ছুটে গেল ঈশানের পেছন পেছন। গাড়ির সামনে গিয়ে থেমে সামনের দরজা খুলে দেয় ঈশান। ততক্ষণে তন্ময়ও এসে তার পেছনে দাঁড়িয়েছে। দুজনের দৃষ্টিতে বিস্ময়। সিটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে আনাইজা, চোখ জোড়া বন্ধ। মাথায় ও হাতে সাদা রঙের ব্যান্ডেজ পেঁচানো, গলায় আর ঘাড়ে ছোট ছোট পট্টি লাগানো। মুখের চারপাশে এখনো ছোপ ছোপ রক্ত লেগে আছে। পরনের শাড়িটাও নেই, একটি থ্রি পিস পরে আছে। তাকে গম্ভীরভাবে পর্যবেক্ষণ শেষে তন্ময় ও ঈশান একে অপরের দিকে তাকায়। দুজনে স্তব্ধ আনাইজার অবস্থা দেখে। আনাইজার চোখ তখনও বন্ধ। ঈশান হাত দিয়ে সামান্য ধাক্কা দিয়ে চোখ খুলতে বলে, তবে সে ওভাবে বসে থাকে। এবার তন্ময় এগিয়ে এসে পালস আর চোখ দেখল। সব ঠিকই আছে। ঈশান, আনাইজাকে হয়তো ঘুমের ইঞ্জেকশন বা ওষুধ দেওয়া হয়েছে, তাই ও এখন গভীর ঘুমে তলিয়ে আছে। ডেকে লাভ নেই, ওকে এভাবে বাসায় নিয়ে যেতে হবে। ঈশান আর সময় নষ্ট করলো না। গাড়ি থেকে বের করে আনলো অতি সাবধানে। কোলে নিয়ে বাসায় ঢুকে পড়লো। তার পেছন পেছন তন্ময়ও। আয়েশা ড্রয়িং রুমে বসেছিল। আনাইজাকে ওভাবে আনতে দেখে ছুটে গেল। হাজারটা প্রশ্ন করলো। তন্ময় তাকে শান্ত হতে বলে একে একে সব বলল। আয়েশা সব শুনে ফের ছুটলো তাদের রুমের দিকে। ঈশান আনাইজাকে রুমে নিয়ে শুইয়ে দেয়। আয়েশা আপু, ডক্টরকে কল দাও তো তাড়াতাড়ি। হ্যাঁ, দিচ্ছি। তার দরকার নেই, ও ঠিক আছে, এখন ঘুমাচ্ছে, ঘুমাতে দাও, কোনো সমস্যা নেই। আর তোমরাও রেস্ট নাও। ঘুম ভাঙলে আমাকে জানিও। আজ আসি তবে। তন্ময় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে যায়। মেয়েটাকে এভাবে ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় দেখে তার ভীষণ খারাপ লাগছিল। সে সহ্যই করতে পারছিল না অমন ফুলের মতন মেয়ের এমন করুণ অবস্থা। তাই তো চটজলদি বেরিয়ে এলো সেখান থেকে। আনাইজার ঘুম ভাঙলো দুপুর 12টা নাগাদ। ঘুম ভাঙতেই টিপ টিপ করে চোখ মেলে তাকালো। সামান্য নড়ে চড়ে উঠতেই সারা অঙ্গে ব্যথায় টান টান করে উঠল। তার চোখ মুখ কুঁচকে গেল ব্যথায়। কাল রাতের ঘটনা বেমালুম ভুলেই গিয়েছিল। দীর্ঘ সময় ঘুমিয়ে থাকায় মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগলো তার। আশেপাশে ভালো করে তাকালো আবার সে। দেখলো এটা তো তার নিজের বাড়ি, নিজের ঘর। কিন্তু আমি তো... কথাটুকু মস্তিষ্কে স্মরণ হতেই রাতের সেই ভয়ঙ্কর সময়টুকুর কথা মনে পড়ে গেল। পুনরায় সেই ঘটনা ভেবেই ভয়ে শরীরের পশম দাঁড়িয়ে গেল। সে গায়ে থাকা কমফোর্টারটা শক্ত করে চেপে ধরল। নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করলো, সক্ষমও হলো। তার পাশেই আয়শা আর ঈশান ছিল। তবে তারা আনাইজার ঘুম ভাঙার অপেক্ষা করতে করতে বসা থেকে ঘুমিয়ে পড়েছে। আনাইজা অতিরিক্ত নড়াচড়ার কারণে শব্দ সৃষ্টি হয়, তাতেই দুজনে লাফিয়ে ওঠে। কি হয়েছে, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমার কি হবে? তোর কি হবে মানে? তোর সারা শরীরে ছোট বড় ব্যান্ডেজ করা, মাথাটা পর্যন্ত ব্যান্ডেজে মোড়ানো, মুখে এখনো রক্তের শুকনো দাগ বোঝা যাচ্ছে, তাও বলছিস কিছু হয়নি? উত্তেজিত কণ্ঠে বলে উঠল ঈশান। আসলে শোন কি হয়েছে। আমি হসপিটাল থেকে বের হয়ে একাই আসছিলাম। হাইওয়ে থেকে যখনই পাহাড়ি ওই রাস্তায় তাড়াতাড়ি আসার জন্য ঢুকলাম, ঠিক তখনই কি হলো বলতো, সামনে থেকে বিশাল একটা মালবাহী ট্রাক এলো।
এখন এমনিতেই পাহাড়ি ছোট রাস্তা, তার উপর দুটো গাড়ি, তাই ওই ড্রাইভার ভারসাম্য না রাখতে পেরে আমার গাড়িকে ধাক্কা দেয়। রাস্তার একপাশে বড় বড় পাথর ছিল, আমার গাড়ি ছিটকে সেই পাথরে লেগে কাঁচ ভেঙে যায় আর আমার মাথায় ঢুকে যায়। তারপর তো আমার আর কিছুই মনে নেই। অত্যন্ত নিখুঁতভাবে মিথ্যেগুলো বলেই ঠোঁট উল্টে বিছানায় হেলান দিয়ে আধনোয়া হয়ে বসে রইল। তাকে স্বাভাবিকভাবে এইসবের বর্ণনা করতে দেখে আয়েশা আর ঈশান ভীষণ অবাক। তবে তখন ঈশান আরেকটা প্রশ্ন করে বসলো, তাহলে তাকে হসপিটালে কে নিয়ে গেল? আর এখানে বাড়ির সামনেই বা কে রেখে গেল? তার প্রশ্নে আনাইজা তাদের অগোচরে তাচ্ছিল্যের হাসি হাসলো। যে আঘাত করেছে সেই আবার বাঁচাতে নিয়ে গেছে। অন্যমনস্ক হয়ে কথাটা বলে ফেলে আনাইজা। আয়েশা জিজ্ঞাসা করলো, মানে? না না, মানে হয়তো ওই ড্রাইভারটাই নিয়ে গেছে আর ধরা পড়ার ভয়ে চুপচাপ বাড়িতে পৌঁছে গেছে। আর একটা নিখুঁত মিথ্যে দ্বারা সম্পূর্ণ বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিল আনাইজা। কেউ আর বিন্দুমাত্র সন্দেহ করলো না তার কথায়। আচ্ছা, আমি তন্ময় ভাইকে জানিয়ে আসি তোমার কথা। সেই কাল রাত থেকে আমার সাথে মিলে কত জায়গায় খুঁজেছি, শেষে তো তোমার লাস্ট লোকেশনেও গিয়েছিলাম, কিন্তু পাইনি। তারপর সব শেষে যখন বাড়ি ফিরলাম তখন তোমাকে পেলাম। তুমি গভীর ঘুমে ছিলে, তাই সে চলে গিয়েছে, বলেছে ঘুম ভাঙলে তাকে খবর দিতে। আচ্ছা যা। এশান রুম থেকে বের হয়ে কথা বলতে বলতে নিচে চলে আসে। তখনই দোরগোড়ায় এসে কেউ একজন লাগাতার শব্দ করে কলিং বেল চেপে যাচ্ছে। ঈশান আসছি বলার পরও থামলো না, কিন্তু দরজা খোলার পর কাউকে দেখা গেল না। ঈশান ভাবলো হয়তো কোনো বাচ্চার কাজ। তবে তার দৃষ্টি যখনই নিচের দিকে গেল তার ধারণা ভুল প্রমাণিত হলো। দরজার সামনে একটা প্যাকেট পড়ে আছে। ঈশান হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে প্যাকেটটা খুলতে শুরু করলো। খোলা শেষে দেখতে পায় আনাইজার ফোন। সে বেশ অবাক হয়, কে রেখে গেল ফোনটা? এইসব নানা ভাবনার মাঝে সে আনাইজার কাছে গিয়ে সবটা বলল। তার কথার বিপরীতে আনাইজা কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে ফোনটা নিল। গ্যালারিতে প্রবেশ করতেই সেই কাঙ্ক্ষিত ভিডিওর দেখা মিলল। তার মানে সেই ভিডিও ডিলিটও করেনি। কিন্তু ফোনটা এমন সুন্দর হলো কিভাবে? আমার তো স্পষ্ট মনে আছে আমি খুব জোরে আছাড় মেরেছিলাম। এমনকি ফোনের স্ক্রিন সহ ব্যাক সাইডও তো ভেঙে গিয়েছিল। তার ভাবনার বিচ্যুতি ঘটে ঈশানের ডাকে। কি হলো, কি দেখছিস ওভাবে? আর এটা বাড়ি বয়ে এসে কে দিয়ে গেল বলতো? আমি কি করে জানবো? আমিও তো তাই ভাবছিলাম। আচ্ছা ওসব ছাড়, তুই বস, আমি খাবার নিয়ে আসি। ঈশান তুই বস, আমি নিয়ে আসছি, আয়েশা বলল। আরে না না, সমস্যা নেই, আমি আনছি, তোমরা বসো। কেটে গেল আরো একটা সপ্তাহ। আনাইজা এখন পুরোপুরি সুস্থ, হসপিটালেও যাতায়াত করছে 2-3 দিন ধরে। তবে সেদিনের পর আর শাহরাজের সঙ্গে তার দেখা হয়নি। আনাইজা মনে মনে ভেবেই নিয়েছে শাহরাজ চলে গেছে, তা না হলে এতদিনে একবার তো আসতোই, এই ভেবে রোজ মনে মনে শান্তি পায় সে। ক্যান্টিনে বসে এইসবই চিন্তা করছিল আনাইজা। আনাইজার এইসব ভাবনার মাঝে সেখানে উপস্থিত হয় তাইমির। হঠাৎ তার সম্মুখে তাইমিরকে দাঁড়িয়ে থাকতে দেখে ভড়কে যায় আনাইজা। তাইমির সম্মানের চোখে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে তাকে সালাম দেয়। আনাইজা অপ্রস্তুতভাবে সালামের জবাব দেয়। তারপর তাইমির আয়েশাকে উদ্দেশ্য করে বলে, আমার আপনার সাথে কিছু কথা ছিল মিস আয়েশা। কথার প্রসঙ্গ হঠাৎ আয়েশার দিকে যেতেই আনাইজা তেতে ওঠে। এসবের মধ্যে আয়েশাকে কেন টানছেন? আপনার ভাই আপনাকে পাঠিয়েছে তাই না? না, আমি আজ ওই প্রসঙ্গে কোনো কথা বলতেই আসিনি। আজ আমি কিছু ব্যক্তিগত কথা বলতে এসেছি। আচ্ছা সমস্যা নেই, আপনার সামনেই বলি যদি আপনি অনুমতি দেন। নিচের দিকে তাকিয়ে কথাটা বলে তাইমির। তার ভদ্রতা আর কথা বলার ধরনে আনাইজার মন একটু গলল হয়তো। তাই এদিক ওদিক তাকিয়ে ক্যান্টিনের চারপাশটা একবার দেখে শান্ত স্বরে বলে উঠল, আচ্ছা বসুন। মিস আয়েশা, আমি আপনাকে ভালোবাসি। তাইমিরের এমন সোজাসাপটা স্বীকারোক্তিতে আয়েশা কেসে ওঠে। আনাইজা চোখ বড় বড় করে চেয়ে বলে, কি বললেন আবার বলুন তো? আমি আয়েশাকে ভালোবাসি। এবার আনাইজা রিল্যাক্স ভাব নিয়ে বসে শান্ত স্বরে বলল, আমার একার ওপর অত্যাচার করে আপনার ভাইয়ের পোষাচ্ছে না বুঝি, তাই নতুন করে নোংরা ভালোবাসার খেলায় মারতে চাইছে? আপনি ভুল বুঝছেন, তাহলে ঠিক কোনটা আপনি বলুন। তাইমির একবার আয়েশার দিকে তাকিয়ে কোমল গলায় বলে, আগে আমার ব্যাপারে স্বল্প ধারণা দিয়ে নেই আপনাদের। আমি তাইমির সরকার, বেড়ে উঠেছি বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে। আমার বয়স যখন 5 বছর তখন হঠাৎ একদিন আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনটা অবশ্য শত্রুতা করেই লাগানো হয়। সেই আগুনে পুড়ে আমার সম্পূর্ণ পরিবার মারা যায়। সেই দিন ভাগ্যক্রমে আমি বেঁচে যাই, কারণ আমি ছিলাম আমার ছোট খালার বাসায়। সে যাই হোক, তখন আমার দায়িত্ব এসে পড়ে মামা আর ছোট খালার উপর। মামার অবস্থা বেশ সচ্ছল থাকলেও তিনি সাফ সাফ জানিয়ে দেন তিনি আমার দায়িত্ব নিতে পারবেন না। এবং মামা অত্যন্ত লোভী মানুষ ছিলেন, তাই বাবার ব্যবসা থেকে শুরু করে বাকি যা ছিল সব নিজের করে নেয়। আর খালার অবস্থা ছিল সবচেয়ে খারাপ, তাই তিনি চাইলেও আমাকে নিজের কাছে রাখতে পারছিলেন না। ঠিক সেই সময় শাহরিয়ার মির্জা মানে বড় বাবা আমাদের গ্রামে কোনো মেডিকেল ক্যাম্পে গিয়েছিলেন। আগুন লাগার ঘটনা শুনে তারাও ছুটে এসেছিলেন, কিন্তু এসে আমাকে নিয়ে এমন দর কষাকষি দেখে তিনি আমাকে তার সাথে করেই নিয়ে আসেন নিজেদের বাড়িতে। তখন শাহরাজ ভাইয়ের বয়স 7 হবে হয়তো। তারপর থেকে আমি তাদের সঙ্গে থাকতে শুরু করি। ওনারা কখনো আমাকে পরিবারের অভাব বুঝতে দেননি। ভাইয়া আর আমি একসাথেই বেড়ে উঠি। তারপর একটা দুর্ঘটনায় আমরা বাংলাদেশ থেকে একেবারের জন্য এখানে শিফট হয়ে যাই। এতটুকু বলেই তাইমির থামলো, ফের বলা শুরু করলো,
ছোটবেলা থেকে ভাইয়া আমার কোনো আবদার অপূর্ণ রাখেনি। যা চেয়েছি তাই এনে দিয়েছে। সেই ধারা বজায় রেখে এবারও আমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আবদার করে বসেছিলাম ভাইয়ার কাছে। আয়েশাকে? আনাইজা জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি সেদিন অনুষ্ঠানে ১ম আয়েশাকে দেখি। ওনাকে আমার ১ম দেখায় ভালো লাগে। তবে সেই ভালো লাগা শুধুই ভালো লাগাতে সীমাবদ্ধ রাখতে পারিনি। কখন যেন ভালোবাসায় পরিণত হয়ে যায়। আমি ভাইয়াকে একথাও জানাই। তখন ভাইয়া কথা দিয়েছিল আমাকে, আয়েশাকে সে এনে দেবে। আপনি ভুল বুঝছেন, সে আমার জীবনের মূল্যবান সম্পদ। তবে কি বলেন তো, আমি যদি আর ৫টা মানুষের মতন এসে বলতাম, আপনি কি আমাকে দিতেন আয়েশাকে? আমি দেওয়া না দেওয়ার কে? অদ্ভুত। আয়েশা এখানে নীরব ভূমিকা পালন করছে। প্রথমত এমন প্রস্তাবে সে নিজেই অপ্রস্তুত হয়ে পড়েছে। তার উপর সায়রাজ আর তাইমিরের ব্যাপারে কোনো কিছুই তার অজানা নয়। তাই সে এসব আনাইজার উপর ছেড়ে দিচ্ছে, কোনো শব্দ পর্যন্ত করেনি। সে জানে আনাইজা সব হ্যান্ডেল করে নেবে। এই যে যেমন আমি আমার ভাইকে অন্ধের মতো বিশ্বাস করি, সে আমার ভালোর জন্য সব করবে। আয়েশাও তাই ভাবে আপনাকে নিয়ে, ঠিক কিনা বলুন? তার এমন কথায় দুজনে ভড়কে যায়। এটা একদমই মিথ্যে নয়। আয়েশা আর আনাইজা চোরা চোখে একে অপরের দিকে তাকায়। দেখুন না, আমি প্রস্তাব দিলাম তাকে, কিন্তু সে একটা টু শব্দ অব্দি করলো না। তবে আপনার প্রশ্ন যাচাই বাছাই শেষ নেই বলে হালকা হাসলো তাইমির। তারপর আবার বলল, পরবর্তী পার্ট আসবে কিছুদিন পরই। তার জন্য প্লিজ সবাই একটু ওয়েট করো। বাই বাই।